আমরা এখন ইন্ডিয়ার ভিতরে রওনা দিচ্ছি। আমরা বেনাপোল পার হয়ে সকাল 5টা বাজে নেমে মাত্র পার হইলাম। এখন হচ্ছে আমরা সিএনজিতে বনগাঁ রেল স্টেশন যাচ্ছি। এখানে সিএনজিতে আপনারা যদি আসেন, সবচেয়ে শর্টকাটের রাস্তা হচ্ছে এটা। বনগাঁ থেকে তারপর ট্রেনে করে শিয়ালদা যাব। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এখানে আধা ঘন্টা পর পর ট্রেন পাওয়া যায়। তো যারা দেখা গেছে যে ঢাকা থেকে আসলে ডিরেক্ট গাড়িতে অনেক একটা কস্টিংয়ের ব্যাপার হয়, প্রায় 2000, 2500, 3000 টাকা মতো লেগে যায়। সেক্ষেত্রে তারা শুধু বেনাপোল পর্যন্ত গাড়িতে এসে বাকিটা আপনার পার হয়ে এইভাবে আপনি যেতে পারবেন। যশোর রোডের কাজগুলো এটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে অপশন। দ্রুত সময়ের মধ্যে যাবেন, রিল্যাক্সে যাবেন। যারা বিশেষ করে ট্রাভেলিংয়ের জন্য আসেন তাদের জন্য খুবই ভালো হবে বলে মনে হয়। সো যাচ্ছি আমরা। এগুলো হচ্ছে যশোর রোডের বিখ্যাত সেই শতবর্ষী কাজগুলো, শতবর্ষী কাজ। অলরেডি আমরা ইন্ডিয়াতে আছি। এখন পর্যন্ত আর আমাদের নেটওয়ার্ক কোনো কাজ করছে না। তো চলেন, যেটাই ঘুরবো আপনাদের সাথে নিয়ে ঘুরবো, দেখি কি দেখা যায়। আমরা 2 বন্ধু আছি। আমরা কালকে সারা রাত থেকে এখন পর্যন্ত ঘুমাইনি, সারা রাত গাড়িতে ছিলাম। আমরা আগের রাতের 11টা বাজে কল্যাণপুর থেকে গ্রিন লাইন বাসে করে আমরা ভোর 5টা বাজে এসে বেনাপোল নামলাম। আমরা এখন বেনাপোল থেকে আমরা এখন বাংলাদেশ পাশটাকে যশোর রোড বলা হয়, আর এটি হচ্ছে বনগাঁ রোড। আমাদের উদ্দেশ্য কলকাতা শহর। একসাথে যদি 2-3 জন যান তাহলে দেখা গেছে যে আপনাদের অনেক খরচ কমে আসবে। আর বিশেষ করে আপনারা যদি ঢাকা থেকে কলকাতা ডিরেক্ট আসেন, যারা কৃষ্ণ রাজা কৃষ্ণচন্দ্র ওই জায়গায় বিখ্যাত জায়গা, ওখান থেকে এখানে যাবেন কিসে? ট্রেনে? বনগাঁ থেকে? আমাদের গন্তব্য এখন বনগাঁ। আমরা বনগাঁ থেকে ট্রেনে করে কলকাতা যাব। না হোল্ড করার চেষ্টা। এই ফুটের দিকে তো আমার এই রাস্তা কৃষ্ণগড়, এটা কৃষ্ণগড় রাস্তা 83 কিলোমিটার। এটা বাংলাদেশ পাশটাকে যশোর রোড বলা হয়, আর এটি হচ্ছে বনগাঁ রোড। আমাদের উদ্দেশ্য কলকাতা শহর। ফল দেখাচ্ছে, আম, তরমুজ, শসা।
ভিউয়ার্স, এখন আমরা আমরা দীর্ঘ ভ্রমণে বেরিয়েছি। আজকে শুরু এখান থেকে। আপনারা যারা ভারত ভ্রমণের জন্য আসবেন, তো অবশ্যই যেই বিষয়গুলো আপনারা যদি লক্ষ্য করেন, বুদ্ধি খাটান, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই অনেক কম খরচে আপনারা ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন। 11:30 একটা ট্রেন আছে, সেটা আমরা করতে পারবো না। তারপর 12:45 একটা, সেটা ধরে আমরা এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা একটা আমাদের পাশটাকে বেনাপোল বলা হয়, আর ইন্ডিয়ার এই পাশটাকে হরিদাসপুর বলা হয়। তো আপনারা যদি ডিরেক্ট টিকিটটা না কেটে আপনারা যদি যশোর পর্যন্ত এসে তারপরে ইমিগ্রেশন সব কিছু সেরে এই পারে হরিদাসপুর থেকেই আপনারা সিএনজিতে করে বনগাঁ রেল স্টেশন চলে যাবেন। এখান থেকে 50 রুপি করে নেবেন, বা কিছুক্ষণের মধ্যেই বনগাঁ পৌঁছে যাবে। এখান থেকে বনগাঁ বেশি সময় না, আপনার সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগবে। যদি রাস্তায় জ্যাম না হয় তাহলে 20 মিনিটের মধ্যে আশা করে চলে যেতে পারবেন। এগুলা বনগাঁর ভিতরে ইন্ডিয়াতে পড়ছে। যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে আসার সময় আপনাদের টাকা এক্সচেঞ্জ করে নেবেন। আর যদি না হয় একান্ত, তাহলে এখানে এসেই হয়তো একটু দাম কম পাবেন, তাও এখান থেকে আপাতত আপনার চলার মতো আপনি টাকা এক্সচেঞ্জ করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে বনগাঁ এসে পৌঁছালাম। একবারে মুখামুখি সময় আমরাও এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে বনগাঁ এসে পৌঁছালাম। একবারে মুখামুখি সময় আমরাও এসেছি। ট্রেনও ছেড়ে দিচ্ছে, তো আমরা এখন ট্রেনে আছি। ট্রেন মাত্র ছেড়েছে, এখনও ওই পরিমাণে স্পিড ট্রেনের মধ্যে উঠে নেই, বিকজ এই দিক থেকে সিগন্যাল পেতে হবে। লাইন সিগন্যাল না পেলে ওটা ওইভাবে যাবে না। তো এই রুটে আপনি যখন কলকাতায় এখান থেকে শিয়ালদাতে যে ট্রেনগুলো পাবেন, আপনার এক্স্যাক্টলি 2 ঘন্টা সময় লাগে। যদি আপনার ট্রেনের সিগন্যালে যদি কোনো রকম ত্রুটি না হয়, তাহলে আপনি খুব দ্রুত সময়, একবার টাইম অনলি 2 ঘন্টায় লাগবে। 2 ঘন্টার মধ্যেই আপনি ইনশাল্লাহ পৌঁছে যাবেন। এই রুট মানে নদীয়ার দিকে যায় না কৃষ্ণনগর দিকে যায়? না, কৃষ্ণনগর রুট আলাদা, ওটা তোমার রানাঘাট হয়ে যেতে হবে। এখান থেকে তো ছাড়ে, এখান থেকে ছাড়ে এক নাম্বার থেকে দেবে তোমার, এখান থেকে এই রুটে যাবে তোমার। এটা আলাদা রুট, ওইটা আলাদা রুট, এটা শিয়ালদা রুট। চ্যানেলের কি নাম? হ্যাঁ, চ্যানেলের কি নাম? ফিল দ্য বিউটি। মানুষের কথায় বলে যে নোয়াখালীর মানুষকে মাটির নিচে গেলেও পাওয়া যায়। এটা আসলে বাস্তব বিষয়। আমরা দেশি মানুষ পাইলাম, আসলে ভালোই লাগে। আমাদের লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের ভাই, ওনার সাথে দেখা হলো ট্রেনেই মাত্র। তো উনি বর্তমানে এখানেই থাকে, সবাই মিলে চলে এসেছে একসাথে।
একটা কোনা না লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ কিনারা হয়ে গেছে কমন পড়ি কামারাড়ে। আমার বাড়ি তো রামগঞ্জ। আর বাড়ি হচ্ছে কামারাড়ে। আমার বাড়ি তো রামগঞ্জ। আপনারা কিনলে এসেছেন যে হ্যাঁ, এখানেই থাকেন নাকি? এখন আসছেন না এখানেই থাকেন? এখানে থাকি। যাচ্ছেন? এখানে থাকি। ও কোথায়? নবদ্বীপ। বাড়ি এখানে আমাদের। ওই জন্য ডিটেলস পুরো জিজ্ঞাসা করে দিলাম, ঢাকা কোথায়, ঢাকা কত। একটা কথা ছিল না, আপনি একটু নেমে যাওয়ার সামনে। আমি প্রায় কমপ্লিট চলে এসেছি 2012 সালের পর। আমি আর যাই এখন পর্যন্ত দেখিনি বাংলাদেশ থেকে। ও ভালো সময় আসছেন এখন অবস্থা ভালো। আমার মনে হয় যে আমি এসে ভুল করছি, এখন যা ডেভেলপমেন্ট দেখছি বাংলাদেশ। যাক, আমরা এসে আমাদের অলমোস্ট এলাকারই বড় ভাই, তিনি বড় ভাই না, নাম কি ভাই? আমার নাম হচ্ছে অঙ্কুর রয়। অঙ্কুর রয়। ভাইয়ের সাথে আমাদের দেখা আমার বাড়ি হলো হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর কোথায় ডিটেলস বলেন। আমার লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ আচ্ছা ছিল, বাট এখন নেই। আচ্ছা, অনেক বছর হয়ে গেছে আসা, যাওয়া হয়। যাচ্ছেন না ওখানে আর বাড়িতে মানে ইচ্ছে হয়, বাট সময়, ব্যস্ততা, বাবা মা থাকে না? বিজনেস সেই ইটা হয়ে ওঠে না। এখানে কি বিজনেস করবে? আমরা এখানে সব কনস্ট্রাকশন দিই। ও অ্যাকচুয়ালি হিসাব করতে গেলে তোমার এখানে 2 ঘন্টা লাগবে না? গেল যেতে 2 ঘন্টা 25 মিনিট লাগবে। আচ্ছা যাক, দেশের মানুষ পাইছি, এটা আনন্দের কিছুই নেই। এখন বিষয় হচ্ছে গিয়া আমাদেরকে একটু বলতে হবে যে আমরা এখান থেকে আগ্রা যেতে চাচ্ছি। আজকে তো সময় নেই, এখান তো এখান থেকে তৎকাল আগ্রা ছাড়া যেতে কাটা গেলে, সম্ভব না। এখান থেকে আগ্রা যেতে গেলে তারা তোমার চ্যানেলটার কি নাম বললে? ফিল দ্য বিউটি। হ্যাঁ, ফিল দ্য বিউটি আর একটা হচ্ছে নাফি ট্রেড, দুইটা ফিল দা বিউটি। দেখো তো, হয়তো আমার স্পেলিং ভুল হতে পারে। তোমাকে এখান থেকে যেতে হবে শিয়ালদা। হ্যাঁ। শিয়ালদা থেকে কোনো হোটেলে উঠতে হবে। আজকে উঠে তুমি কোনো টিকিট কাটতে হবে তোমাকে। তুমি স্টেশন থেকে টিকিট কাটতে পারবে না, ওটা একটু ঝামেলা হয়ে যাবে। যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে তোমাকে টিকিট কাটতে হবে। এটা তো নগদে পাওয়া যাবে না, তৎকাল না। ছাড়া পাওয়া যাবে না। তৎকাল হলে পয়সাটা বেশি লাগে, ওয়েটিং হলে পয়সাটা কম লাগবে। হ্যাঁ। তার কারণ ট্যুরে এসে ম্যাক্সিমাম ওয়েটিং এ কাটা সম্ভব। আমরা বিউটি বাংলা একটা আছে নাফি ট্রেড সেন্টার, ওটা আমাদের বিজনেস চ্যানেল। আমাদের ফোনের শোরুম আছে তো। আমি মেনটা কি করে করলাম, এলাকাটা দেখে এলাকাটা শোরুম, না এই দুইটাই শোরুম। সব জায়গায় এখানে পাহাড়ি এলাকা থাকে না, সব জায়গায় ট্রেনের স্পিড মোটামুটি বাড়ছে। ফাইনালি লাগে যে খেয়াল রাখো। খুবই মনোরম পরিবেশ, গ্রাম্য একবারে একটা সৌন্দর্য। এটা বনগাঁ রেল স্টেশন থেকে আমরা এখন শিয়ালদার উদ্দেশ্যে রওনা। আমরা এখন বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম বাই ট্রেন। পথে আমাদের এক দাদার সাথে দেখা হলো। 2012 সালে তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ান পরিবারে, তার বাড়ি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ, পোস্ট আমার কাছাকাছি রামগঞ্জ। জানেন তো যেখানে
পাচ্ছেন নানান রকমের ছোট গাঁজা। লাউ ভাজা, আলু ভাজা। এগুলোর নাম কি কি? গাঁজার নাম কি কি? কোনটার নাম কি? এটা কোনটার নাম কি? এটা পাপড়। এটাও পাপড়। আচ্ছা, খাবি খাবি? আর একটা নিয়ে দেখি কেমন। মজা কোনটা বেশি? কোনটা খাবি? ভালো কোনটা? আচ্ছা, আমাদের বন্ধু এখন পাপড় খাচ্ছে। কেমন লাগছে? আমরা খেয়ে দেখি, টেস্ট আছে। আমরা এটা ছোটবেলায় রিং চিপস বলতাম। তো আমাদের উদ্দেশ্য ভিন্ন, আমরা এখনো ডিসাইড করিনি আমরা আসলে কোথায় নামবো। হয়তোবা আমরা এখান থেকে দমদম নেমে যেতে পারি, কারণ দমদম নামলে এখান থেকে আমরা নিউ মার্কেট চলে যাব। তো আমরা এখনো আমাদের উদ্দেশ্য হচ্ছে আগ্রা যাওয়া। তো আমরা এখন ট্রেনের টিকিট কাটি নাই। তো ট্রেনের টিকিট যেহেতু কাটি নাই, সো আমাদের এখন আসলে স্পষ্ট না আমরা আসলে কোথায় থাকবো। তো হতেও পারে যে আমরা কলকাতা পর্যন্ত নেমেই দেখব যে আমরা যদি কোনো টিকিটের ব্যবস্থা করতে পারি তাহলে আমরা আজকে রাতেই উঠে যাব, আর যদি না উঠতে পারি তাহলে আমরা হয়তো আজকেই কলকাতাতে স্টে করব। দেন আমরা কালকের মধ্যে হয়তো বা আমরা ইনশাল্লাহ এই দিক থেকে যে দিকে যাই যে একদিকে রওনা দিব। তো এখানে দেখুন এদের ট্রেনের ভিতরের অবস্থা দেখেন, লোকাল ট্রেন। এই ট্রেনে উঠলে, এই ট্রেনের ভেতরে উঠলে আপনি মজার কিছু বিষয় পাবেন, যেটা হচ্ছে গিয়ে এখানে প্রচুর পরিমাণ হকার উঠে এবং নানান রকমের সুস্বাদু অনেক খাবার নিয়ে এরা উঠে ট্রেনে। তো আসলেই এটা ভালো লাগবে। মাঝে মধ্যে দেখবেন যে কেউ গান গাচ্ছে এই ট্রেনের মধ্যে, মিউজিক সাথে, মানে ক্যারোকি বাজিয়ে কেউ গান করছে দেখবেন। আবার নোয়াখালীর লোককে মাটির নিচেও পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমাদের নোয়াখালীর এক ভাইকে আমরা ট্রেনের মধ্যে পেলাম। তো তিনি বর্তমানে ভারতের নাগরিকত্ব নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। তিনি হচ্ছেন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের বাসিন্দা। তো তার সাথে আমাদের বেনাপোল থেকে এসে যখন আমরা এই ট্রেনে উঠলাম তখনই তার সাথে আমাদের পরিচয়। আমরা বনগাঁ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে। তো ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। তো তিনি হচ্ছেন গিয়ে কনস্ট্রাকশনের কাজ করেন। তো তার সাথে আসলে দেশের মানুষের সাথে বিদেশে এসে দেখা হলে আসলেই ভালো লাগে। আমাদের জার্নি সম্পর্কে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম। তো ভালোই লাগছে, দেশের মানুষ পেলে ভালোই লাগে। যাই হোক, দেখেন স্টেশনগুলা, এদের একটা বিষয় হচ্ছে এদের স্টেশনগুলো খুবই পরিপাটি, খুবই সুন্দর, পরিচ্ছন্ন। আমি এর আগেও কলকাতা থেকে দিল্লিতে গিয়েছিলাম। 4:40 আমাদের ট্রেন ছাড়ছিল শিয়ালদা থেকে। তখন থেকে আমি স্টেশন গুনলাম যে কয়টা স্টেশন পড়ে। এরপরে হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলাম, যে জন্য আর আসলে এটা হয়নি। তো সেই হিসাবে যতটুকু দেখলাম ওদের স্টেশনগুলো খুবই সুন্দর। রেলটা প্রধান বাহন হিসাবে ইন্ডিয়াতে, সে কারণে এদের রেলপথে যাত্রা খুব বেশি, এই জন্য তাদের রেল লাইনটা উন্নত। এটা স্বাভাবিক বিষয়। ম্যাক্সিমাম মানুষ যাতায়াত করে, সেজন্য ওরা দেখা গেছে অনেক সময় ট্রেন স্টেশনে অনেকে রাতে থেকে যায়। বিভিন্ন দিকের ডিস্ট্রিক্ট ট্রেনগুলো থাকে, ডিস্ট্রিক্ট ট্রেনগুলোতে মানুষও উঠে বিভিন্ন স্টেশন থেকে। এই জন্য স্টেশনগুলো একবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেকে এই স্টেশনে রাত্রি যাপনও করে, আর স্টেশনটা সম্পূর্ণ নিরাপদ। অফিস আওয়ারগুলোতেই ম্যাক্সিমাম এখানে লোকজন খুব বেশি থাকে অফিস আওয়ারগুলোতে। আমরা যে সময়টা ট্রেনে উঠলাম এই সময়টা আপনার একটু লাঞ্চ টাইম। তো এই সময় এমনিতেই সব জায়গাতে জ্যামও কম থাকে, যাত্রীরাও কম থাকে।
সেই হিসাবে আমরা মোটামুটি ফাঁকাতেই যাচ্ছি। এর আগে একবার আমি বনগা রোডে কলকাতা থেকে ঢাকায় ফেরার পথে এমন অফিস আওয়ারে উঠলাম, তো তখন মানে মনে হচ্ছে যে মানুষের চিপায় যানটা বের হয়ে যায়, এত লোকজন ছিল এখানে। আমাদের দেশে যেরকম ট্রেনের ছাদে ওঠার সিস্টেম আছে, এখানে ট্রেনের ছাদে ওঠার ওরকম কোনো সিস্টেম নেই, কারণ এদের ইলেকট্রিক ট্রেন, ডিজেলেরও আছে, ম্যাক্সিমাম ইলেকট্রিক। সো ওই হিসাবে এরকম কোনো স্পেসে নাই। আর একটা বিষয় আমার খুবই ভাল লাগছে, বা এই ইন্ডিয়াতে এসে আমি যতবারই এ পর্যন্ত ইন্ডিয়াতে এসেছি, মাস্ট বি আমি ট্রেনে জার্নি। আমি যদি ইন্ডিয়া এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাই, অবশ্যই আমি ট্রেন যোগে যাওয়ার চেষ্টা করি, কারণ এইখানে ট্রেন জার্নিটা আমার খুবই ভালো লাগে। আমি এর আগে শিয়ালদা থেকে আসাম গিয়েছিলাম, তো তখন আমি ট্রেনে গিয়েছিলাম। এখন তো প্রচণ্ড গরমের মৌসুম, গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম তাপমাত্রা। বাংলাদেশেই এখন মাঝে মধ্যে 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে। সেক্ষেত্রে আমরা জেনেছি যে ইন্ডিয়াতে বিশেষ করে মধ্যপ্রদেশ, দিল্লির দিকে আরও বেশি পড়ছে তাপমাত্রা। যেমন আমি কালকে দাদার কাছে জানতে পারলাম যে ওখানে নাকি আপনার মধ্যপ্রদেশ আগ্রার দিকে আপনার 48-47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বৃষ্টি তো নাই বললে চলে। এখনই আমরা আসলে কলকাতা গেলেই ফাইনাল ডিসাইড করতে পারবো আমরা আসলে কি মধ্যপ্রদেশ যাব নাকি কাশ্মীর যাব নাকি পালাঙ্কর যাব। এখনো আমাদের এটা ডিসাইড হয় নাই। রাস্তার ধারে ধারে ফলগুলা বিক্রি করছে। আপনারা যারা ইন্ডিয়াতে আসবেন ভ্রমণের উদ্দেশ্যে, তো অবশ্যই এই ধরনের রুটগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের আরো ভিন্ন রকমের একটা আনন্দ যোগ হবে আমার বিশ্বাস। দেখেন সবুজ মাঠ প্রান্তর, একরের পর একর জমি, দেখেন কি সুন্দর ফসল। এরা কিন্তু মানে ফসল এদের থাকেই, শুধু যখন বর্ষা মৌসুম থাকে তখন ধান থাকে, নতুবা ওদের টোটাল 3টা ফসল উঠে সম্ভবত। দিল্লির দিকে তো আমি সবসময়ই দেখলাম ফসল, দিল্লিতেও এরকম এই সিজনে, শীতের সিজনে, বর্ষার সিজনে, সব সিজনে গিয়ে দেখলাম ওদের সবসময় ফসল থাকে, কোনো না কোনো ফসল থাকেও। আর দিল্লিতে আপনি এক্সেপশনাল কিছু সবজি পাবেন যেগুলো আমাদের বাংলাদেশে সম্ভবত উৎপাদন মানে চাষ হয় না, বা আমাদের এদিকে তেমন একটা আসেও না। এদের তো অনেক জায়গা, এই জন্য দেখেন ওদের রেল লাইনও অনেক বিশাল, এবং
রেল লাইনের পাশ ধরে যেই ঘরগুলো, যে মাটির দেওয়া, এটাকে কি যেন বলে, মাটির, আমাদের টিনের পরিবর্তে আর কি এগুলা মাটির ইগুলা দেওয়া। এটার কারণ হচ্ছে এই উচ্চ তাপটা তেমন একটা ভিতরে প্রবেশ করে না, সেক্ষেত্রে ঘরটা অনেকটা ঠান্ডা থাকে, শীতল থাকে। বিশাল বিশাল এলাকা এখনো পড়ে আছে এদের। সবচেয়ে যে বাংলা ভাষাভাষী সাইটগুলা, বাংলা সাইটগুলাই দেখবেন অসাধারণ। যেমন আসামের দিকে যাবেন, সেটা তো একটা প্রাকৃতিক স্বর্গ বলা যায়। কাশ্মীরের দিকে গেলে আবার সেটা ভিন্ন রকম, বরফ বা শীতল একটা অনুভূতি, উষ্ণ একটা অনুভূতি, শীতল একটা বিষয় সবসময় ওখানে কাজ করে। কাশ্মীরে দুই রকমের সৌন্দর্য, শীতে বরফে ঢাকা একটা অন্যরকম সৌন্দর্য থাকে, আবার যখন গরমের সিজন আসে তখন আবার ভিন্ন রকম একটা সৌন্দর্য থাকে। যেই জায়গাগুলো বরফে ঢাকা থাকে সেই জায়গাগুলো আবার ফুলে ফুলেল হয়ে থাকে, তো ওটা ভিন্ন রকম একটা সৌন্দর্য। দেখেন চাপ হবে এখন, মানুষ স্টেশনে অভাব নাই, এখন উঠবে। ঠাকুরনগর স্টেশন, ঠাকুরনগর স্টেশন। তো দেখেন স্টেশনগুলাও কি সুন্দর সুন্দর স্টেশন, এক একটা মানে কি দ্রুত গতিতে ট্রেন পার হয়ে যাচ্ছে। এদের টাইমিং এই জন্য, ওদের ট্রেনের টাইমিং গুলা জাস্ট টাইম। যদি এখান থেকে এই টাইমে বলে ওই টাইমে একবার আপনি পৌঁছাবেন ইনশাল্লাহ। আমি এই পর্যন্ত হেরফের দেখি নাই, যে টাইম ওই টাইমে পেয়েছি। জন্য ওদের মানে রেলের সিস্টেম গুলা খুবই সিস্টেমেটিক, একবারে খুবই এক্সাক্ট। কোনো রকম যদি দুর্ঘটনা বা কোনো রকম মানে ইনকেস কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, সেই ক্ষেত্রে মানে আপনার হয়তো বা একটু হেরফের হয়ে থাকে না, নতুবা এটা এক্সাক্ট টাইমে থাকে। দেখেন রাস্তার দুধারে সবুজের সমারোহ, কি অসাধারণ আল্লাহর সৃষ্টি, এত অসাধারণ। দেখেন গ্রামের পর গ্রাম, এই যে ফসলের মাঠ, কেমন একটা মনোমুগ্ধকর সবুজের একটা ছায়া। কি দ্রুত গতিতে ট্রেন পার হয়ে যাচ্ছে। একটা আমরা কোনো মতো আগে থেকে ধরছি, আর একটা তো ধরতেই পারিনি, এত স্পিডে চলছে। সামনে আমাদের স্টেশন চলে আসছে, আমরা এই যে সামনে দমদমে নেমে যাবো। আমরা ডিসাইড করলাম ওই যে আমাদের সেই চন্দ্রগঞ্জের দাদার সাথে পরামর্শ করে আমরা এখন আর ডিরেক্ট শিয়ালদা না গিয়ে আমরা দমদম নেমে যাচ্ছি। দমদম থেকে আমরা
মেট্রোতে করে নিউ মার্কেট গিয়ে নামবো। নিউ মার্কেট থেকে এরপর আমরা হয়তোবা একটা হোটেল খুঁজবো। আজকে হয়তোবা রাত্রে এখানে রাত্রি যাপন করব, নতুবা যদি ট্রেন পাওয়া যায়, যদি টিকিট পাই, তাহলে হয়তোবা আমরা আজ রাতেই কলকাতা থেকে যেদিকে যাব ওটা তো এখনো ডিসাইড করি নাই, ওই দিকের উদ্দেশ্যে রওনা দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সামনের স্টেশনে নেমে যাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট পর্বে বিস্তারিত আবার জানা যাবে আমরা কোথায় যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।